শাহজাদা দারা শুকো এক ঐতিহাসিক চরিত্র, যিনি আসলে ধর্মে নয় মানবতায় বিশ্বাসী ছিলেন। সেই অনবদ্য চরিত্র শাহজাদা দারা শুকো এখন আমরা পড়ছি আমাদের শাশ্বতী সিনহা টক্সে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা এখন শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। আজ দ্বিতীয় দিন। শুরু করি। জাহাঙ্গীর নিজেকে এখন আকবরের জায়গায় বসিয়ে ভাবছিলেন, আমার তো 4 আওলাদ, 4 শাহজাদা, খসরু, পারভেজ, খুররম, শাহরিয়ার। খুররমকে পাঠিয়েছি মেবারে, খসরুকে পাঠাতে পারতাম বাংলা মুলুকে খুন্তাঘাটে পাইক রায়তদের বেয়াদপি গুড়িয়ে দিতে, কিন্তু তা হবার নয় ইনশাল্লাহর ইচ্ছায়। সেজন্যে আমিই দায়ী। ওয়াকেনবিস দেখল বাদশাহ ডান হাত মুঠো করে নিজেরই কপালে দুবার ঠেকালেন। চোখ কুঁচকে এসেছে, ডান গালে চোখের জলের ফোঁটা। ওয়াকেনবিস সন্ত্রস্ত হয়ে উঠল। সে কখনো বাদশার চোখে জল দেখেনি, বাদশার চোখে জলের কথা কখনো শোনেও নি। সে নিজে হিন্দুস্থানের নিত্যদিনের নিত্য সাক্ষী। রোজকার হাজারো সন্দেশের দরবারি আকবরাত লিখে লিখে সে নিজেও কখন খানিকটা ইতিহাস হয়ে পড়েছে। আসলে সব মানুষই বোধহয় ইতিহাস। সে ইতিহাস যখন মজিয়ে ফেলার মতো করে লেখা হয়, তখন তা হয়ে দাঁড়ায় কাহানি। যদি খসরু সিংহাসনের দিকে না তাকাতো, সেজন্যে অন্ধ করে দিতে যদি তার চোখে আকন্দর আঠা লাগানোর হুকুম না দিতাম, যদি খসরু অন্ধ হয়ে না যেত, হায় আল্লাহ, আমার বড় আওলাদ খসরু, তাগড়া আলিশান জওয়ান শাহজাদা খসরু আমারই হুকুমে আজ অন্ধ, বন্দি। আমি দায়ী। হেকিম আব্দুল হাজি সিরাজি তো বলেছে, দৃষ্টি ফিরে পাচ্ছে শাহজাদা। খসরু যদি দৃষ্টি ফিরে পায় তো ওকেও অভিযানে পাঠানো যাবে। একটু একটু করে ও আবার দুনিয়ার আলো দেখুক। এই খুন্তাঘাটেই ওকে পাঠাতে পারতাম। বিসমিল্লাহ রহমানে রহিম। খসরু ফের এই দুনিয়া দেখতে পাচ্ছে। যদি সবটা দেখতে পায় একদিন, তাহলে হেকিম আব্দুল হাজি সিরাজিকে দিল্লির কাছে বিলোচপুর জায়গির ইনাম দেব। পারভেজ অপদার্থ, নিজের পায়ে দাঁড়াতে পারে না। আর শাহরিয়ার, সে তো এখন বালক মাত্র। যে বছর আমি বাদশাহ হলাম, সে বছর শাহরিয়ার দুনিয়ার নূর দেখতে পেল। তাই ভরসা একমাত্র খুররম। কিন্তু সেই খুররমের চোখে তাকাতেই আজকাল ভরসা হয় না বাদশাহ জাহাঙ্গীরের। সব সময় সে চোখে যেন কিসের খেলা চলছে। অথচ এই খুররমকে মেবারে পাঠিয়ে তারই ফাতেজাং দোয়া করে কয়েক মাস আগে ওই আজমিরে খাজা সাহেবের বরকতে খিচড়ি চড়ানো হলো। কিসসা কাহানির গপসপের মতোই একজোড়া ডেগ এলো আগ্রা থেকে। একটা ডেগে চাপানো হলো 125 মণ করে সেরা দেওয়ান প্রসাদ চাল আর নাখাদ ডাল। খাজা সাহেবের মাকবারার উঠোনে উনুন ধরালেন হিন্দুস্থানের বাদশা বেগম খোদ নূরজাহান। সে ছবি শুধু আমি দেখেছি। রান্না হয়ে গেলে মইয়ে চড়ে প্রথম থালা খিচড়ি আমি নামাই। সেদিন খুররমের ফাতেজাং দোয়া করে 1005 কাঙালকে খাওয়ানো হয়েছিল। অথচ সেই খুররম। হাত নাড়লেন বাদশাহ। ওয়াকেনবিস গড়গড় করে বলতে লাগলো, এইসব পাইক জমিনদার সেনাদলে ভালো ধনুকবাজ শেখ ইব্রাহিম ভালো করে খেয়াল রাখেননি। মানসাবদার আলমা বেগ খুন হয়েছেন। রাঙামাটি অবধি এখন পাইকদের কবজায়। পান্ডা হলো পাইক সর্দার সনাতন। সে ধমধমা দুর্গ থেকে লড়াই চালাচ্ছে, যাতে দুর্গে খাবার না যেতে পারে সেজন্যে মির্জা নাথন আশপাশের গ্রামগুলো জ্বালিয়ে দিয়েছেন। আলা হাজারাত। দম নেবার জন্যে ওয়াকেনবিস থামল। দুসরা খবর,
আসামের জঙ্গলে মোগল তোপখানার ভারী ভারী কামান বয়ে নিয়ে যেতে হাতির খুব দরকার। খুন্তা ঘাটের কাছাকাছি বকির খান পাইকদের নিয়ে হাতি ধরছিলেন। কয়েকটা হাতি বন্দিও হয়। পাইকদের গাফিলতিতে কিছু হাতি পালিয়ে যায়। কিছু হাতি খেদা সর্দারকে বকির খান ফাঁসি দিলেন। বাকি লোকেদের কোড়া মারা হলো। বকির খান হুকুম দিলেন, হয় পালিয়ে যাওয়া হাতিদের ধরে নিয়ে এসো, হর খিলি 1000 রুপায়ে, নয়তো হাতি পিছু 1000 রুপয়া করে দাও। পাইকরা গোটা এলাকার আম জনতাকে খেপিয়ে তুলল। রাতে হামলা হলো। বকির খানকে জ্যান্ত ধরা হলো। বকির রাজ ইন্দে গেরাফাতে 2 টুকরো করে কাটা হলো। পাইক হামলায় মোগল সেপাইদের মেরে ফেলা হলো। বাকিরা হলো বন্দি। বাদশার হাতিগুলো বাজেয়াপ্ত করা হলো। হাতি খেদা এক পাইক সর্দার নিজেকে রাজা বলে ঢেড়া পিটিয়ে দিল। ইয়ে কি আজ সর্দার নে খিলগির রা বা রাজগি বরদাস্তে। ওয়াকিন বিশের আর পড়া হলো না। দোতলা এই তাঁবুর ঘরের পর্দার পেছন থেকে 2 জন খিদমতগার ছুটে এলো। রাগে কাঁপতে কাঁপতে বাদশাহ গদিতে বসে পড়েছেন। এই 2 খিদমতগারের ভেতর এক গোলাম ওয়াকিন বিশের খুবই চেনা। লোকটা তার বাড়িতে চুরি করতে এসে বমাল ধরা পড়ে। কানুন মোতাবেক লোকটাকে ওয়াকিন বিশ গোলাম হিসাবে পায়। ইচ্ছে করলে ওকে বাজারে বেচে কয়েক মোহর পেতেও পারত ওয়াকিন বিশ। মোহরের দর পড়ে গেছে আকবর বাদশাহ চলে যাওয়ার পর। এখন 9 রুপয়ায় 1 মোহর। গোলামটা খুব বাধুক। ওয়াকিন বিশ ওকে বাদশার খিদমতগারে ভর্তি করে দেয়। ফতেজংয়ের বন্দিরা, চোর খুনিরাই হিন্দুস্থানে গোলাম হয়। গোলাম হয় ওদের ছেলেরা, আর অভাবে পড়ে অনেকে গোলাম হয়। তা লোকটা এখন বাদশার সামনে সোনার কৌটো খুলে 2 গুলি আফিম বের করে দিল। রাতের শিশির জমানো শরবত। খেয়ে বাদশাহ সুস্থির হতে না হতে অন্য গোলাম রেকাবি ভর্তি খোবা নিয়ে এগিয়ে ধরল। একখানা মুখে দিয়ে বাদশাহ এবার চোখ খুললেন। স্থির দৃষ্টি। ওয়াকিন বিশ বাদশার হাল হকিকতের খবর রাখে। সে এবার সোজা হয়ে বসল। গোলাম 2 জন বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকলো। এরাই রাজধানীর বাইরে বাদশার সুবা সাফারের সময় পাহারাদারি করে। জিনিসপত্র জায়গাটা জায়গায় গুছিয়ে রাখে। বাদশার কখন কি দরকার তা জানে। একটা আঙুর পড়ে গেলেও তুলে রাখে। ফেলবার হলে ফেলবেন বাদশাহ। আহেদি কোন লেফাফা? বাদশার এ কথায় ওয়াকিন বিশ একখানা চিঠি মেলে ধরল। যেসব জানবাজ লড়াকু বয়স কম বলে মনসব পাওয়ার উপযুক্ত হয়নি তারাই আহেদি। মোগল বাহিনীর এরাই মাখন। সেরকম এক আহেদি বকির খানের ডান হাত। লিখছে, কুতে আন্দিশে সমাজ বিরোধীদের শায়েস্তা করতে আমি ওদের গায়ে হামলা করলাম। ওরা খাজনা দেয়নি। মোগল রক্তপাত করেছে। ওরা আমার আসার কথা শুনেই জমায়েত হয়ে জঙ্গলে ঢুকে পড়ল। আমাদের জন্যে ওত পেতে অপেক্ষা করতে থাকলো। এই খবর পেয়ে দিন দুনিয়ার মালিক শাহেনশাহ আপনার এই সামান্য গোলাম সব জায়গা থেকে জঙ্গল কাটানোর লোক আনিয়ে জঙ্গল কাটাতে শুরু করলো। জঙ্গলে লুকিয়ে থাকা এইসব কুতে আন্দিশে বীর সেপাইদের ঘেরাওয়ে আটকে পড়ে তোফানগ আন্দাজি ওয়া তীরবাজি, বন্দুক তীর 2ই চালাতে লাগলো। তবু শেষ অবধি ওরা হতাশ হয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো। জঙ্গে আজিম, প্রচণ্ড লড়াই শুরু হলো। আমাদের 150 জন শহীদ হয়েছে। ওরা প্রায় 1000 জন নিহত হয়ে জাহান্নামে গেল। ঘোড়সওয়ারদের নিয়ে এবার গাঁয়ে ঢুকলাম। ওরা বাচ্চা কাচ্চা সমেত বাড়ির মেয়েদের নিয়ে জঙ্গলে পালিয়েছিল। ঘোড়সওয়াররা গাঁয়ে আগুন জ্বালিয়ে দিল। মেয়ে ও শিশুদের কয়েদ করা হলো। ওয়াকিন বিশ থামল। দেখল বাদশাহ চোখ বুজে ফেলেছেন। জাহাঙ্গীর তখন ভাবছিলেন, মানুষ বিদ্রোহ করে কেন, কি জন্যে? 100 বছর হয়ে গেল লোধীরা আগ্রা দুর্গ বানিয়েছিল। এই এলাকায় বিদ্রোহ শায়েস্তা করতেই আগ্রা দুর্গ বানানো হয়। আব্বা হুজুর আকবর বাদশাহ একদিন কথায় কথায় এ কথা বলেছিলেন।
তাহলে কি সারা হিন্দুস্থানে জায়গায় জায়গায় আগ্রা দুর্গের মতো একটা করে দুর্গ বানাতে হবে? কেননা রায়তীদের হামলা, খাজনা বন্ধ তো সেই কবে থেকেই লেগে আছে। তা করতে হলে তো শাহী আশরাফিখানা ফতুর হয়ে যাবে। শাহী খরচের জন্যে হিন্দুস্থানের সব জমিনের বিঘা পিছু 10 সের করে ধান, গম পাওয়া যায়। তাতে কি ওই দুর্গবিলাস চলতে পারে? এতকাল মুঘল শাসনের কড়াকড়ি তো ছিল মোটে 4 সুবায়, দিল্লি, আগ্রা, লাহোর আর মুলতানে। মানুষ বিদ্রোহ করে কেন? কামরান, আসকারি 2 ভাই তাদের ভাই বাদশাহ হুমায়ুনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। আমি নিজেই আব্বা হুজুরের রাজধানীর দিকে সেপাই লস্কর নিয়ে গিয়েছিলাম। খসরু আমার সিংহাসনের দিকে ফিরে চেয়েছিল। খুররমের চোখে কি আছে জানি না। আবার চোখ খুলে গেল বাদশার। লেখো। ওয়াকেন বিশ হুকুমনামা লিখতে বসল। এক্ষুনি এ হুকুম আন্না সাগরের তীর থেকে ব্রহ্মপুত্রের তীরে চলে যাবে। বাদশাহ জাহাঙ্গীরের চোখে পলক পড়ছে না। তিনি তার মুখ দিয়ে কালের শিলালিপি বলে যাচ্ছেন। সেরা কিছু আহেদে নিয়ে চড়াও হও, উচিত শাস্তি দাও, কোতল ওয়া বন্ধ ওয়া তারাজ। খতম করো, কয়েদ করো, লুট করো, দুর্গ গুঁড়িয়ে দাও, মেয়ে ও শিশুদের গোলাম বানাও। জয়ী সেপাইরা লুঠের মাল যেন আগ্রায় নিয়ে আসে। বাদশাহ উঠে দাঁড়ালেন। এবার তার দৌলতখানায় যাবার সময় হয়েছে। হুকুম জারি করে তবিয়ত যেন এতক্ষণে ধাতে এলো। এলাহাবাদের সুবেদার থাকতে থাকতে শাহজাদা সেলিম জাহাঙ্গীর মদে মেতে ওঠেন। মেবারের রানা প্রতাপ সিংহের ছেলে অমর সিংহের হাতে নাস্তানাবুদ হয়ে সেই যে এলাহাবাদের ডেরায় তিনি ঢুকলেন, হিন্দুস্থানের বাদশাহ হবার জন্যে আকবর বাদশার ডাক না পাওয়া অবধি তিনি মদে চুর চুর হয়ে থাকতেন। সেই সঙ্গে আহেলা নাচনেওয়ালির দল লেগেই থাকত। এই সময়েই তিনি তার মনসাবির ভাড়ার খান ই সামান রুকাবট খাঁয়ের হাতে তুলে দেন। এই খান ই সামান রুকাবট আসলে বলকের মানুষ। চীন থেকে আনা আফিমের কারবার ছিল তার বলকে। মোগল সেনা দলের জন্য বদাকশান থেকে ঘোড়া আমদানির সময় রুকাবট ঘোড়ার দলের সঙ্গে চোরাই পথে সেই আফিম হিন্দুস্থানে আমদানি করত। ওপর ওপর রুকাবট সুবেদার সেলিমের খান ই সামান, ভেতরে ভেতরে তার ফেপে ওঠা আফিমের কারবার। সেই শাহজাদা সেলিমকে এলাহাবাদে থাকতে আফিম ধরিয়েছিল। মদ, মেয়ে মানুষ, আফিম মার ফুর্তিতে আর কিছুদিন মেতে থাকলে সেলিমের দশা তার 2 ভাই মুরাদ আর দানিয়েলের মতোই হতো। ভাগ্যিস আলা হজরত আকবর বাদশাহ তাকে বাদশাহিতে বসানোর জন্য আগ্রায় ডেকে পাঠিয়েছিলেন, নয়তো। রুকাবট খাঁয়ের হাতের গুণে শাহজাদা সেলিমের সকালবেলাতেই আফিমের অভ্যেস হয়ে যায়। নাস্তা করার আগেই, বলা যায় খালি পেটে। পিত্ত রক্ষার জন্যে সঙ্গে কিছু আঙুর নয়তো খোবানি, ব্যাস এতেই আরাম, এতেই মৌতাত। শাহী শরীরের ভেতরটা তখন যেন কি কুড়ে কুড়ে খায়, এরই নাম আরাম। সেই মৌতাতের ঝোঁকেই হিন্দুস্থানের বাদশাহ দৌলতখানায় এসে ঢুকলেন। তখনও তার মাথার ভেতর শাহী হাতিকে চাঙ্গা করার মতো কিলক ধাঁচে একটা জিজ্ঞাসাই খোঁচা দিচ্ছিল। মানুষ বিদ্রোহ করে কেন? মানুষ হামলা করে কেন? চড়াও হয় কেন? বাধ্য থাকে না কেন? কেন জানবাজ, তীরবাজ, তোফানাকবাজ হয়ে ওঠে? কুতে আন্দিসে হয়ে ওঠে কেন? বাঁধিয়ে বসে জঙ্গে আজিম। অথচ দিন দুনিয়ার মালিক রহমানে রহিম এই দুনিয়ার বাতাসে কস্তুরি জাফরানের গন্ধ মিশিয়ে রেখেছেন অগুরু চন্দনের সুবাস। ছাতি ভরে বাতাস টানো, ছিনা সাফা হোক, 1 পেয়ালা সিরাজি আর সাদা ফুল ময়দায় 1 টুকরো রুটি, আর কি চাই? সেলিম জাহাঙ্গীরের মাথার ভেতর আফিমের অদৃশ্য ঘোড়াটার ঘুরে ঘুরে এমন অনেক জিজ্ঞাসা, ছিঁড়ে যাওয়া টুকরো টুকরো ভাবনা ছড়িয়ে দিয়ে খোদ বাদশাকে বাস্তব আর
অলিকের মিশে যাওয়া এক সীমানায় নিয়ে যাচ্ছিল। ঠিক এই সময় জাহাঁপানা সালামত বলে কুর্নিশ করতে করতে মহাবত খাঁ এসে হাজির। ঠিক এই সময়ে আগ্রা ছেড়ে মহাবত খাঁর মতো বিশ্বাসী, দিল খোলা, জাহাবাদ জংদার মানুষের একেবারে আন্না সাগরে ছুটে আসা ভালো লাগলো না জাহাঙ্গীরের। তিনি উসখুস করে উঠলেও সে ভাব যতটা পারা যায় চেপে রেখে চোখ তুলে তাকালেন। তার মানে কি ব্যাপার? মহাবত হুকুম পেলে ইবলিশকেও এক হাত না দেখিয়ে ছাড়বার পাত্র নন। আব্বা হুজুর তখন বাদশাহ। সুবেদার সেলিম দিল্লির সিংহাসনের দিকে এগিয়েছিলেন। তখন তার সঙ্গী ছিলেন এই মহাবত খাঁ। উচিত কথা বলার বেপরোয়া হিম্মত রাখেন। গোয়ার দুর্মুখ হলেও কাজের লোক। নিমক হারামি ধাতে নেই। বাদশার সামনে জামিন বোস করে উঠে দাঁড়ালো মহাবত খাঁ। আলা হাজারাত, একটা দাগমুন্ডি ভেড়ার দাম 6.5 রুপয়া। 1 মন সুখদোষ চাল 100 দাম। 12 দামে 1 মন গম মিলেছে। সেবাইদের কি খাওয়াবো? ঘোড়াই বা কি খাবে? মোহরের দর যে পড়ে যাচ্ছে। জাহাঙ্গীর বাদশাহ ভ্রু কুঁচকে তাকালেন। মহাবত খাঁ ভয় জানেন না, বললেন, আকবর বাদশাহ সব মোহরই গোল করে কাটাই করার হুকুম জারি করেন। সেই মতোই আগ্রায়, কাবুলে এতদিন মোহর কাটাই হচ্ছিল। আপনি ফের চৌকো করে কাটাই করতে হুকুম দিলেন, আর মোহরের দর চটচড় করে পড়ে গেল। বাদশার মৌতাত এ কথায় কেটে গেল। ইঙ্গিতটা তিনি বুঝতে পেরেছেন। চাগতাই মুঘল বাদশাহ বংশে এই প্রথম কোনো জেনানার নামে মোহর কাটাই হয়ে হিন্দুস্থানের বাজারে এসেছে। সেই জেনানার নাম নূরজাহান, বাদশাহের বেগম। সেলিম জাহাঙ্গীর আর নূরজাহানের নাম একত্রে নতুন মোহরে খোদাই হয়ে বাজারে এসেছে। আগের মোহরের থেকে ফারাক রাখতেই এসব মোহর আবার চৌকো করে কাটাই করতে হুকুম দিয়েছেন খোদ জাহাঙ্গীর। মহাবত খাঁ বললেন, বাংলা মুলুকে হাওড়ার ঘুষুরি থেকে আরমানি ব্যাপারীরা লাসা গিয়েছিল কাপড় নিয়ে। দর পায়নি বিশেষ। ওখান থেকে ওরা সিংকিয়াং 500 মঞ্জিল রাস্তা উজিয়ে গিয়ে দেখে হিন্দুস্থানের মোহরের দর আরো পড়ে গেছে। কেন? আমি তো দর বেঁধে দিয়েছি 9 রুপয়ায় 1 মোহর। আপনার হুকুম জাহাপানা হিন্দুস্থানে চলে, কিন্তু বাইরের ব্যাপারীরা শুনবে কেন? তারা তো বাজার দেখে দর দেবে। মানসাবিতে ফি পূর্ণিমায় আপনি যে টঙ্কা দিচ্ছেন, তাতে মাহুত, মেট, সহিস, ভিস্তি, সারবানদের মাইনে মিটিয়ে দিয়ে এই চড়া বাজারে তুর্কি ঘোড়ার চিরুনি, নাল, গামছা কি দিয়ে কিনবো? কি দিয়ে কিনবো এক কাতার উটের জন্যে জব গম? কি দিয়ে কিনবো মঞ্জেলো হাতিদের ঘি, চিনি? বাদশাহ বুঝলেন মহাবত খাঁর ইঙ্গিতটা কোথায়। আব্বা হুজুর আকবর বাদশার মুরব্বী সেনাপতি দুই ছিলেন বৈরাম খাঁ, বিশ্বাসী। আব্বা হুজুরের ভালো চাইতেন। তাকে সামলাতে আব্বা হুজুর শেষমেশ বিধান দেন, আপনার শেষ জীবনটা মক্কায় গিয়ে কাটান। মহাবতের মক্কা যাবার বয়স হয়নি, ওকে কাজেও লাগে। কোথায় পাঠানো যায় তাই ভেবে পেলেন না জাহাঙ্গীর। ঠিক এই সময়টায় দুর্মুখ মহাবত খাঁ বলে বসল, আলা হাজারাত, জেনানার আঁচলে দিনরাত ঝুলে থাকলে বাদশাহী ছাড়েখার হওয়া কিছু তাজ্জব ব্যাপার নয়। একসঙ্গে অনেক কথা এসে গিয়েছিল জাহাঙ্গীরের মুখে। মহাবত মহাচটিতং, কারণও আছে। মাসনাদে বসার 3 বছরের মাথায় জাহাঙ্গীরের জীবনে নূরজাহান আসেন। তারও 4 বছর বাদে নূরজাহান হয়ে দাঁড়ালেন হিন্দুস্থানের বাদশার পয়লা বেগম। 1 পেয়ালা সিরাজি আর 1 টুকরো রুটি, প্রায় এই হলেই বাদশার জীবনে আর কিছু চাই না। হ্যাঁ, চাই নূরজাহান বেগমের ভালোবাসা। কানাঘুষো সেই নূরজাহানই এখন হিন্দুস্থান চালান। তার নামে মোহর এসেছে বাজারে। মোহর চৌকো না গোল, এই নিয়ে কথা পেড়ে মহাবত খাঁ আসলে কোথায় ঘা দিতে চান তা বুঝতে পেরেছেন বাদশাহ। হিন্দুস্থানের মানুষ
আগ্রা আজমিরের বাজারে হাটুরের লোকজন এখন তাকে নয়া আসিফ বলে থাকে। এ কথা শুনেছেন জাহাঙ্গীর? 60,000 মানসাবদার নূরজাহান বেগম এখন বাদশাহের আতালিক, বাদশার মুরব্বী। তার কথায় বাদশাহ ওঠেন বসেন। এমন মানুষের নামে মোহর কাটাই হওয়া আশ্চর্যের কি? নূরজাহানের বাবা ইতিমাদ উদ্দৌলা এখন উজির। নূরজাহানের ভাই আশাফ খাঁ এখন উজিরে আজম। নূরজাহান বেগম খোদ বাদশার আতালিক। সেখানে মহাবত খাঁ মাত্র 7,000 মানসাবদার, মাস মাইনে 45,000 টাকা, ফি পূর্ণিমায় 22,500 টাকা পেয়েও হাতির ঘি, উটের জব, ঘোড়ার দানা, বন্দুকচির পট্টি, ধানুকির তীর জোগানো মাইনে তো আছেই, কঠিন হয়ে পড়েছিল। কেননা বাইরে থেকে আমদানি করা ফল, বারুদ, কস্তুরীর দাম দিন দিন যে বেড়েই চলেছে। তারও ওপর বাদশাহ জাহাঙ্গীরের অজানা নয় দুটো কারণে। বাদশাহ সুবেদারি জীবনের জিগরি সাগরিদ মহাবত খাঁ বেদম রেগে আছেন। মহাবত খাঁ শাহজাদা পারভেজের আতালিক। বাদশার বড় ছেলে শাহজাদা খসরু যখন অন্ধ, তখন মসনদের সবচেয়ে বড় হকদার শাহজাদা পারভেজ। কিন্তু এ কথা কিছুতেই আমল দেয় না শাহজাদা খুররম। আর সেই খুররমের সঙ্গেই নূরজাহান বেগম তার ভাই আশাফ খাঁর মেয়ে আরজুমন্দ বেগমের বিয়ে দিলেন মহা ধুমধামে। সেই শাহজাদা খুররমকেই বাদশাহ মেবার অভিযানে পাঠালেন। পই পই করে নিষেধ করেছিলেন মহাবত খাঁ। শাহজাদাকে মোগল সেনাদলের সুলুক সন্ধান জানতে দেওয়া ঠিক হবে না জাহাপনা। জাহাঙ্গীর কানে তোলেননি সে কথা। এত বড় খোঁচা দেবার পরেও নিশ্চুপ বাদশার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না দেখে মহাবত খাঁ বেশ অনুযোগের সুরেই বললেন, দারুল সুলতানাত আগ্রা আজকাল দারুল বরকত আজমিরের সৌভাগ্য দেখে ঈর্ষায় জ্বলে পুড়ে মরছে আলা হাজারাত। কেন? আমি প্রায় 3 বছর হলো আজমিরের কাছেই ছাউনি ফেলে আছি বলে। হ্যাঁ জাহাপনা, আপনি হিন্দুস্থান। হাহা করে হেসে উঠলেন জাহাঙ্গীর। তা কি করে হয় মহাবাত? আগ্রায় 6 লাখ মানুষের বাস, সেখানে 200 তুর্কি হামাম, গাছের ছায়ায় ঢাকা চওড়া চওড়া বাদশাহী সড়ক, 70টা মকবরা, আমজনতার জন্যে প্রায় 20টা বাগ। আর আজমির কি আছে তার? যাওয়ার ভুট্টার মাঠ, আমলকি বন, উড়ন্ত ময়ূর, পুষ্কর যাওয়ার পথে ওই আন্না সাগর। বলতে বলতে জাহাঙ্গীর আন্না সাগরের জলে তাকালেন। সেখানে ঢেউ উঠছিল, সেই ঢেউয়ের মাথায় রোদ্দুর। সেদিকে তাকিয়ে জাহাঙ্গীর বললেন, মোগলদের কথা একটাই, তখ্ত ইয়া তাবুত। জানি জাহাপনা, হয় তখ্ত না হয় ফাঁসি কাঠের তক্তা। চাগদাই বংশের আমরা জানি তাগদ কাকে বলে, যাকে বলে জং, হামলা, লড়াই। এ কথা বলতে বলতে বাদশাহ জাহাঙ্গীর মহাবত খাঁর চোখে সরাসরি তাকালেন। আওরাত মানে কি জানেন? মহাবতের চোখ কেঁপে গেল, কোনো কথা বলতে পারল না। বাদশাহ ফের বলে উঠলেন, আপনি তো বড় যোদ্ধা, ইশক কাকে বলে বলুন তো? এবারও মহাবত খাঁ কোনো কথা বলতে পারলেন না। 2 জাহাঙ্গীর বাদশার খাস তাবেল লড়াকু ঘোড়সওয়ার মীর শফির বয়স বড় জোর এখন 26। দিনের আলোয় দেখলে আরো কম মনে হবে। 18 বছর বয়সে বাদশার আফগান মানসাবদার নাজবুল খাঁয়ের ঘোড়সওয়ার দলে সে সওয়ার হয়ে ভর্তি হয়েছিল। ঘর বাড়ি কান্দাহারের কাছে হেলমন্দ নদীর পাড়ে। ঘোড়ায় মাস মাইনে ছিল 25 রুপেয়া। তুর্কি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সে একদিনে 12 মঞ্জিল রাস্তাও পাড়ি দিয়েছে এক সময়। এই 8 বছরে মীর শফিকে অনেক রাস্তা পাড়ি দিতে হয়েছে। এখন তার মাস মাইনে 500 রুপেয়া ছাড়িয়ে গিয়েছে। সে একজন আহেদি। আগে একজন আহেদির তাবে 10 জন ঘোড়সওয়ার থাকত। বাদশাহ সেলিম জাহাঙ্গীরের আমলে তা কমিয়ে এখন করা হয়েছে 5 ঘোড়সওয়ার।
আহেদি মীর সাফির ভাগ্য এখন তার নিজের হাতে। তাকে এখন আর কোনো মনসাবদারের তাঁবে থেকে লড়তে হয় না, বরং 5 ঘোড়সওয়ার তার তাঁবে এখন। তারা 5 জন শফির কথায় জং আজমে ঝাঁপিয়ে পড়ে। তারা তাদের মালিক সাফির মতোই জানবাজ। এটা রবিউল মাসের মাঝামাঝি হবে। সবে শীত চলে গেছে। দিন 4 আগে আহেদি মীর সাফি পূর্ণিমার দিন মাস মাইনের রুপেয়া পেয়েছে। আকাশে খানিক ক্ষয় হওয়া চাঁদ দেখে সে কথা মনে পড়ল তার। নিচেই ব্রহ্মপুত্রের রূপলি জল। দুনিয়ার সব নদীর জলই রাতের বেলায় একই রকম দেখতে। একটু শীত পড়ে এখনো এই রাতের বেলায়। জায়গাটা অনেকটা যেন হেলমন্দের তীর ঘেঁষা বলে ভুল হয়। ফারাক শুধু এখানে চারদিক সবুজে সবুজ। নয়তো এখানে দূরের পাহাড় তো সেই কান্দাহারের মতোই দেখতে। তবে হিরাট, কাবুল, কান্দাহারের পাহাড়গুলো বড় ন্যাড়া। এখানে পাহাড়গুলো গাছে গাছে ঢাকা। গায়ের তুলো ভরা কাম্বাদার কাবা জোলো হাওয়ায় ভিজে যাচ্ছে একটু একটু। মানসাহি ঘোড়সওয়ারি আমল থেকে এই তুর্কি ঘোড়া মীর সাফির পায়ের সামান্য খোঁচা পেটে পেলেই যেন সওয়ারির মন জেনে ফেলে। সে লম্বা লম্বা চালে ছুটে এগিয়ে চলল। আহেদি সাফি তখন নিজের মনেই বলল, বাদশার বংশও ভেঙে যায় একদিন, বিদ্রোহ হয়, গায়ে মানুষের জিরগা, মানুষের ঘর গেরস্থালি কিন্তু টিকে থাকে। মাঠে মাঠে জওয়ার বজরা ফলে, তামাক আখ চাষ হয়। এইসব ভাবতে ভাবতেই সে গাছপালার ভেতর তাঁবুর সামনে এসে ঘোড়া থেকে লাফিয়ে নামল। আর সঙ্গে সঙ্গে পাশেরই সরপর্দা তাঁবু থেকে এক জেনানা ছিটকে বেরিয়ে এসে গাছতলার ঘাসের উপর পড়ল। তার পেছন পেছন কোড়া হাতে এক গোলাম। সে এসেই পড়ে যাওয়া জেনানার চুলের ঝুঁটি ধরে মাথা শুদ্ধ সারা শরীর টেনে তুলল। আহেদি মীর সাফি চেঁচিয়ে উঠল, থামাও সব, আর পারা যাচ্ছে না। দিন গেলে 1 রুপেয়া তানখার গোলাম এই ধমকে একদম বেওকুব বনে গিয়ে টকবগে আহেদির দিকে তাকালো। খোদাবন্দ, এ আকালমন জেনানা বাগি পাইক সনাতনের আওরাত। একে মেরামত করলেই সনাতন পাইকের খবর হয়ে যাবে। একটু ভালো করে কোড়া মারলে চাই কি ওর চিৎকারে খোদ সনাতনই ছুটে আসতে পারে। যা ইচ্ছে হয় করো, চিৎকার কান্নাকাটি আর সহ্য হচ্ছে না। আর বেশি শুনতে হবে না মালিক। কাল ভোর হতেই আগ্রা রওনা করিয়ে দেব। সেখানকার বাজারে বাঁদি হিসেবে কেউ কিনে নেবে। ইচ্ছে করেন তো আপনিও রাখতে পারেন। আপনি তো জং ফাতে করে ওদের কয়েদ করলেন। পহেলা হক তো আপনারই। বাল বাচ্চা আছে? একটা লেড়কা আর একটা লেড়কি, দুটোই তাগড়া। ভালো দাম পাবেন হুজুর আগ্রার মন্ডিতে। মেয়েটার এই বছর 12 বয়স হবে। নিয়ে যাও বলে মীর সাফি মাথা নিচু করে কোমরে ঝোলানো ভারী বীরছা কুড়োল খুলতে যাবে, এমন সময় সরপর্দা তাঁবুর ভেতরকার রেডির আলো এসে পড়ল টেনে নিয়ে যাওয়া ওই জেনানার মুখে। মাথার লম্বা কালো চুলের গোছা গোলামের মুঠোয়, চোখ দুটো ঝুলে পড়েছে, ঠোঁটের বাঁ কোণটা কেটে তাজা রক্ত ছিঁড়ে খুঁড়ে প্রায় একাকার। কোড়ার ঘা খেলে কার বা জ্ঞান থাকে? আর এ তো আওরাত। যাও, আমার তাঁবুতে রেখে এসো। খোদ জাহাঙ্গীর বাদশার হুকুমে মীর সাফি আর তার মতো আরো 9 জন জানবাজ আহেদিকে আগ্রার কাছে সাফেদ ছাউনি থেকে এই কোচবিহার খুন্তাঘাট লম্বা এলাকায় 7 তাড়াতাড়ি পাঠানো হয়েছে এখানকার টেটিয়া সরকাসি পাইকদের শায়েস্তা করতে। এরা আদামকাশি। সুবিধা পেলেই বাদশার সেপাইদের উপর চোরাগোপ্তা জুলুম চালায়, শাহী খাজনা বাকি ফেলে। দুজাদি করার তালে ছিল। আমি এদের মরদদের মাটি আর গাছ দিয়ে বানানো কেল্লা গুঁড়িয়ে দিয়ে খতম করেছি। যারা পেরেছে জঙ্গলের আরো ভেতর পালিয়ে প্রাণে বেঁচেছে। আগুন লাগাতে লাগাতে ওদের গায়ে ঢুকে জেনানা আর তাদের বাচ্চা কাচ্চাদের কয়েদ করেছি। আগ্রার বাজারে ভালো দামে বিকবে।
বাদশার বকেয়া খাজনা তা থেকে দিব্যি উঠে আসবে। চাই কি আমি নিজেও ওদের গোলামবাদী করে রাখতে পারি। আগ্রা থেকে যতই পূবে এগেও গঙ্গার গা ধরে ততই নদীর দুধার জুড়ে হাড় হারামজাদা সব লোকের বাস। গুনাহার কোনো পরোয়া নেই, বেপরোয়া গুনাহাগার। গঙ্গার পানিতে গোসল করলে সব গুনাহ সাফ হয়ে যায়, এটা জেনেই যেন এন্তার গুনাহ করে চলেছে। আরো পূবে এগোলে এই ব্রহ্মপুত্র, গহরাই জঙ্গল, আসমান জুড়ে পাহাড়, আর মস্ত লাপরোয়া সব হাতি, সরকাশি, দুজাদি, আদমকাশি সব পাইক। এদের ঠিক রাখতে চাই তাগাদ। সারা হিন্দুস্থান জুড়ে লাখো লাখো সিপাহী, মানসবদারি ঘোড়সওয়ার, পায়দাল লস্কর, বন্দুকচি, ধনুকচি, মীর শফির মতো জানবাজ ফতেজং আহেদি লড়াকু, তোপখানার ফ্রান্সিসি মীর আতিশ, তার দাগা এক একটা গোলা আস্ত হাতি উড়িয়ে দেয়। আসলে বাদশাহী রিয়াসত মানেই হুকুম, খাতম আর তাগাদ। ঘোড়া যার জয় তার। এই 8টা বছর অনেকবার প্রাণ হারাতে হারাতে নানা যুদ্ধের পর মীর সফি আজ একজন আহেদি। সে তো ঘরের কাছে ইস্পাহানের সাফেদি বাদশাহ তাবেও চাকরি নিতে পারত, ভাগ্যিস নেয়নি। হিন্দুস্থানের বাদশার খিদমতগারি না নিলে সে আজ পূব দেশের জেনানাদের এমন সুন্দর কালো চুল আর চোখের জলুস দেখার সুযোগই পেত না। নিজের তাঁবুর ভেতর একা একাই বেহুশ জেনানার চোখে জলের ঝাপটা দিল। তবুও চোখ মেলে তাকাতে পারল না সনাতন পাইকের আওরত। তখন গায়ের কাম্বাদারের ঝোলা থেকে চামড়ায় মোড়া তামার ছোট্ট পাত্রটা মুখ কাত করে রং গাড়ানো ঠোঁটে চেপে ধরল। ঠোঁট ফাঁক হতে চায় না। কত কাল কোনো জেনানার মুখ এত কাছ থেকে দেখা হয়নি। সাফেদ ছাউনিতে মাঝে মাঝে আগ্রার ব্যাপারী মহল্লার নাচনেওয়ালি এসে থাকে। তাদের আং রাখার চুমকি ঝকমকায়, কাঁচুলিতে বেদানার দানার মতো রক্ত লাল পাথর চোখ টানে, কিন্তু মনে তার দাগ থাকে না কোনো। চোখ মেলেই আওরাত চেঁচিয়ে উঠল, আমায় ছেড়ে দাও, আমি যাব না, আমার দুটো বাচ্চা আছে। চোখে যতটা সম্ভব নরম ভাব এনে মীর সফি নিজের ঠোঁটে আঙুল চেপে চেঁচাতে বারণ করল। এই আওরাতকে মেয়ে বলা যায় না। সফির চেয়ে বড়ই হবে, শক্ত সমর্থ, কিন্তু গোলামের কোড়ার ঘায়ে পিঠ বেয়ে রক্ত পড়ে নীল আংড়া খায় শুকিয়ে উঠেছে। মির্জাপুরের দরবেশরা রেশমের সুতোর জন্যে গোয়ালপাড়া হয়ে ব্রহ্মপুত্র পেরোচ্ছিল খেয়ায়। তোমার মরদ সনাতন তার দলবল নিয়ে খেয়া ডুবিয়ে দিয়েছে, লুট করে নিয়ে গেছে রেশম। পিঠ মোড়া করে বাঁধা হাত দুখানা খুলে দিতেই জেনানাটি পিছু হটে আহেদি এই গুলালবার তাঁবুর কাঠের দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়ালো। ওদের দুজনের মাঝখানে এখন রেডির আলোর শিখা। সে ভালো করে মীর সফিকে দেখল। শাহজওয়ান শামসের বাজি গঠন গাঠন, এরাই কদিন এ এলাকায় ঘোড়া দাবড়ে আগুন দিয়েছে। সনাতন পাইকের বউ কথা বলার দম পাচ্ছিল না। দেওয়ালে পিঠ দিয়ে সে সোজা হয়ে দাঁড়ালো। ঠিক করল, কাছে এলে এই জন্তুটার যে জায়গা পাবে কামড়ে দেবে, তাতে যা হয় হবে। আর তো কিছু হারানোর নেই তার। ঘর নেই, ঘর পুড়িয়ে দিয়েছে। সনাতন নিশ্চয়ই এতক্ষণ বেঁচে নেই। গরু বাছুর নিয়ে গেছে, ছেলে মেয়ে দুটোকে কয়েদ করেছে। নিশ্চয় সারা জীবন গোলাম বাঁধি করে রাখবে। আমাকে তো বেঁচে দেবেই। নগদ আশরাফিতে ফৌজি সেপাই সুবোধের বড় লোভ। তবে আর পরোয়া কিসের? আহেদি মীর সফির কথার কোনো জবাব না দিয়ে সে সিধে তাকিয়ে থাকল। এখন হাতের কাছে একটা যদি হরসিং জটাও থাকতো, আফসোস, তাহলে সেই খান্ডার এক কোপে সে এই জন্তুটার মাথা নামিয়ে দিতে পারত। দরবেশরা সাধু সন্ন্যাসী সারা বছরের রেশম সুতো কিনে নিয়ে গিয়ে মির্জাপুরের বেনারসি তাঁতিদের কাছে বিক্রি বাটা করে কিছু আশরাফি পায়। কারো ভাগে হয়তো কয়েক দাম কি আধেলা পওয়া বা দামড়ি জোটে। তাদের তোমরা লুট করলে,
খেয়া ডুবিয়ে দিলে? মীর সাফি কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। সনাতন পাইকের বউয়ের চোখে পলক পড়ছিল না। ছোট্ট এই তাঁবুর ঘেরের বাইরেই বিরাট অন্ধকার। ছুটে একবার সেখানে গিয়ে পড়তে পারলেই তাকে আর পায় কে? এই জঙ্গল, বন বাদার সবই তার চেনা। এক দৌড়ে সে গিয়ে ধুমধুমায় পৌঁছে যাবে পাইক মরদদের ডেরায়। হয়তো সনাতন এখনো বেঁচে আছে। সফির কথার ঘাত ঘোঁত বুঝতে পারছিল সনাতনের বউ। ক্রৌরি, কানুনগো, মুস্তাহিজ কিংবা তহসিলদাররা খাজনা আদায়ে বেরিয়ে যে ভাষায় এখানে এসে কথা বলে, এ কদিনে লক্ষ্য করে দেখছে এই সব স্কন্ধাবার তাঁবুর উর্দু গেড়েই ফৌজি সেপাইরাও সেই একই ভাষায় কথা বলে। তার স্বামী সনাতন পাইক তাকে বলেছিল এই নতুন গজানো ভাষাটাই নাকি উর্দু। তাড়া খেয়ে ধুমধুমার গড়ে জড়ো হয়ে সে অনেক কিছু জেনেছে। প্রায় মুখোমুখি এসে জন্তুটা দাঁড়ালো। আর এগোলেই সনাতনের বউ দম বন্ধ করে দাঁতে দাঁত ঘষল। কটা সাধু সন্ন্যাসীকে ডুবিয়ে দিয়ে কি পার পাবে ভেবেছ? সনাতনের বউ আহেদি মীর সাফির ডান হাতের কবজি যত জোরে পারে কামড়ে ধরল। কামড়াতে গিয়ে তার চোখ বুজে এলো। অবাক হলো, দাঁত বসছে না তো। আরো জোরে কামড়ে ধরল সনাতনের বউ। মীর সাফি একটু নড়ল না। বাইরে ঝিঝি ডাকছে, দাঁড়ানো ফৌজি ঘোড়াগুলোর পা বদলানোর শব্দ শুধু। দূরের তাঁবু থেকে হাসির হররা, রাত চড়া কুবো পাখির কুব কুব আওয়াজ। সনাতনের বউকে হাতের ঝটকায় সরিয়ে দিল সাফি। খুব হয়েছে। বদৌলত আওরাত, চামড়ার পট্টি জড়ানো হাতে কখনো দাঁত বসে? কাল সকালেই তো আগ্রার বাজারে পাড়ি দিতে হবে, সে খেয়াল আছে? দড়াম করে গুলালবাড়ির কাঠের দেওয়ালে ধাক্কা খেয়ে সিধে হয়ে গেল সনাতনের বউ। সে রীতিমতো আশ্চর্য হলো। কোড়া মারল না তো, নিদেন পক্ষে একটা লাথি। সে সোজা হয়ে সফির দিকে তাকালো। এ কেমন তর ফৌজি? সাধু হোক, চোর হোক, খেয়া না ডুবিয়ে আমাদের রাস্তা ছিল না। একটা দাম নেই হাতে, একটা দামড়ি নেই কারো কাছে যে কিছু কিনে খাবো। কেউ তো এক আধেলাও ধার দেবে না। কেন চাষ করো না? চাল তো হয় এ দেশে। তুমি ফৌজি হয়ে জানো না, চৌধুরী কাজী থেকে পেয়াদা অবধি সবাই খরচ ই দে, মালবা তোলে বাড়ি বাড়ি গিয়ে। তাদের আরাম আহ্লাদের খরচা আমাদের ঘাট দিয়ে যায়। বাদশার খাস খরচের জন্যে বিঘায় 10 সের চাল তো আছেই। কেন কেন? আকবর বাদশাই তো খরচ ই দে মালবার রুপেয়া তোলা বেআইনি করে গেছেন। সঙ্গে সঙ্গে সনাতনের বউ বলে উঠল, আল্লাহ আকবর, জেল্লে জালালেহু, বাদশার বাদশাহ আকবর। মীর সাফির এবার অবাক হবার পালা। সে একজন আহেদি। ব্রহ্মপুত্রের দক্ষিণে খুন্তাঘাটের এই জঙ্গলে তার কাছে কৈফিয়ত নেবার কেউ নেই। এই জেনানার প্রাণ পানি তার হাতে। সে নিজের কাছে বাঁধি করে রাখতে পারে এই আওরাতকে, আবার আগ্রার বাঁধির বাজারে চালানো করে দিতে পারে। তুমি হিন্দু না? তাতে কি? আকবর বাদশাহ তো সবার বাদশাহ ছিলেন। এখন দেখো গিয়ে আগ্রার নাকের ডগায় মথুরা বৃন্দাবনেও তহসিলদারের আমোদ আহ্লাদের খরচ জোগাতে হচ্ছে চাষিদের। জোর কদমে খরচ ই দে আদায় হচ্ছে। আহেদি শাফি চুপ করে গেল। সে এই সাম্রাজ্যে সম্মান রাখতে শামসের বাজ, জানবাজ। ফি বছর তার চেহারার সঙ্গে মিলিয়ে নিয়ে বাদশার খাতায় ইয়াদদাস্ত করা হয়। তাতে বাদশাহী শিলমোহরের একদিকে লেখা থাকে যে সোজা পথে চলে সে কখনো পথ হারায় না, আর অন্যদিকে লেখা থাকে আল্লাহই সর্বশ্রেষ্ঠ, তাগাদ আল্লাহর মোহর। তাজ্জাব, এ তাগাদ কার জন্যে? সেই সাম্রাজ্যে হিন্দুস্থানের এক আওরাত বেসাহারা, তার বাল বাচ্চা কাল ভোরের ঘোড়া ডাকের সঙ্গে সঙ্গে আগ্রা চালান হবে। কোনো আমির বা ব্যাপারী তাদের নগদে কিনে নেবে সারা জীবনের জন্যে। সাফি জানে হিন্দুস্থানে জমি আন্দাজে মানুষ অনেক কম। যে যার পছন্দ মতো চাষের জায়গা গায়ের মুকদ্দমের কাছে চেয়ে নেয়।
একবার নেবার পর সে কিন্তু আর এই জমি থেকে সরতে পারবে না। ও জমি সে বেচতেও পারবে না। যদিও আগ্রা দিল্লিতে দিব্যি হাভেলি কেনাবেচা চলছে, অধিকার চাষির শুধু ফসলে। জমিনে খুদরা ইয়ানি মুজারিয়াত, জমিনে খুদ বা নে ফুরসুদ। ভালো বৃষ্টি হলে চাষির তাগত থাকলেও যদি চাষে না নামে, বাদশাহী হুকুম তাকে ভয় দেখাবে, জোর করবে, তাহদিব ওয়া তাগিদ আনহারা, এমনকি মারবে। দস্তুর ই আমল ই বেকাশে এই হুকুমই জারি আছে। তার মানে যে করে হোক ফসল ফলাও, মালবা দাও, বাদশার খাস খরচা দাও। চৌধুরী আর কানুনগোদের আহ্লাদের রুপেয়া জোগাতে খরচ ই দিতে থাকো, দারোখানা জমা দাও। আসলে জমিতে জোতা বলদ হয়ে শুধু খেটে যাও আর খাজনা দিয়ে যাও। খেতে পাও কিনা দেখার কেউ নেই, ওদিকে মরা চাষি বা কি দেবে। তাই জমা যা খাজনা লেখা থাকে তা তামাম হিন্দুস্থানের কোনো সুবার মাঠেই কোনো দিন হাসিল হয় না। সনাতনের বউ কাঁদছিল। সে বিনবিন করে বলতে থাকলো, আমাদের এই খুন্তাঘাট সদরেই 7টা সুন্দরী বউকে চৌধুরী জামান তাবরিজি তার নিজের হারেমে পুড়েছে। তোমরা 3 জন ডিহিদারকে বিষ খাইয়ে মেরেছ। ফুঁসে উঠল সনাতনের বউ, তার চোখে জল। সে পরিষ্কার গলায় বলল, মারব না? তোমরা হলে কি করতে? আমাদের গাঁয়ের সুন্দরী মেয়েদের, ভালো দেখতে ছেলে মেয়েদের ডিহিদার ক্রৌরীরা নিয়ে যায়, ফেরত দেয় না, কোথায় বেচে দেয় জানি না। মীর সাফি তার বুক শক্ত করে পাল্টা বলল, বড় বড় বাদশাহী গজনল কামান টেনে তুলতে 6-7টা করে হাতি লাগে, তাই হাতি ধরার জন্যে ঘর দুয়ারি পাইকদের লাগানো হয়েছিল। হাতি না ধরে তোমরা বকির খাঁকে 2 টুকরো করে কেটেছ। কাটবই তো, জঙ্গলের ফোয়ারার নাম হাতি। ফাঁদে পড়ে তার কয়েকটা এদিক ওদিক পালিয়ে যায়। খালি পেটে মশাল জেলে ঢেঁড়া পিটে ঘের দিয়ে তাদের সব ধরে রাখা যায় কি? কিছু তো পালাবেই। তাই বলে বকির খাঁকে 2 টুকরো করবে? বকির খাঁ পালানো হাতিদের ধরতে হুকুম দিল। সে নিজে ধরুক তো, ধরতে না পারলে হাতি পিছু 1000 রুপিয়া জরিমানা। কে দেবে? কোথায় পাবে? কজনকে বকির ফাঁসিতে লটকে দিল, বাকি আমরা পালিয়ে বাঁচি। আহেদি মীর সাফি আর কথা বলতে পারল না। এই কাঁটাওয়ালা জঙ্গলে খালি পেটে মশাল জেলে হাতি খেদানো? তার গলা বুঝে এলো। একটা হাতি পালালে 1000 রুপিয়া জুরমানা। যারা কিনা একটা দামড়িও দেখেনি, না দিতে পারলে কোড়া, লাথি, চাবুক, ফাঁসি। এই কি আল্লাহর দুনিয়া! আজ এই পর্যন্ত। এই গল্পটিতে অনেক উর্দু শব্দ আছে, হয়তো সেই জন্য বুঝতে একটু প্রথম প্রথম অসুবিধে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাংলা তর্জমাও করা আছে। তাই শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।